আসসালামু আলাইকুম। আজ ২রা আগস্ট ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। সার্জিও গরের বৈঠক নিয়ে বিভ্রান্তি তৈরি করছে ভারতীয় মিডিয়া। জামিনে মুক্ত হলেন বেনজির, তবে আমিরাত ত্যাগে নিষেধাজ্ঞা। এই মুহূর্তে যা ঘটছে মধ্যপ্রাচ্যে। এবার বিস্তারিত। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল। সেখানে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য চেষ্টা চলছে, আর এতে সহযোগিতা করছে দিল্লি। প্রতিবেদনে বলা হয়, সার্জিও গরের সফরে দ্বিতীয় আলোচ্য বিষয় হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ। এই বিষয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গরের সঙ্গে কথা হয়েছে ভারতীয় কূটনীতিকদের। শেখ হাসিনাকে বিনা বাধায় দেশে ফিরতে দেওয়ার সুযোগ এবং তার উপর কোনো ধরনের কঠোর পদক্ষেপ না করার বিষয়ে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে আলোচনা হওয়ার কথা গরের। পত্রিকাটির ভাষ্য অনুযায়ী কূটনৈতিক মহলের বড় অংশ জানাচ্ছে, হাসিনার প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগে অবাধ রাজনীতি করতে দেওয়ার বিষয়ে বিশ্বের 4 বৃহৎ শক্তি ভারত, চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেকটাই সহমত। দ্য ওয়ালের মতে, আওয়ামী লীগকে রাজনৈতিক বৃত্তের বাইরে রাখলে বাংলাদেশ লাগাতার গৃহ অশান্তির মধ্যে পড়ে যাবে। তাতে সব দেশেরই ক্ষতি। বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় রেখে এই বিষয়ে পদক্ষেপ করতে সহমত দেশগুলো। এরই মধ্যে জল্পনা ছড়িয়েছে, দিল্লিতে গড়ের সঙ্গে শেখ হাসিনার একাধিকবার কথা হয়েছে, যদিও ভারতীয় প্রশাসন এবং আওয়ামী লীগ কর্তৃপক্ষ এই খবরের সত্যতা অস্বীকার করেনি মার্কিন দূতাবাসও। তবে গড়ের ঢাকা সফরের বিস্তারিত বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও প্রকাশ করেনি। বাংলাদেশের প্রশাসনিক ও কূটনৈতিক মহলের খবর, আসন্ন সফরে গড় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন। ভারতীয় গণমাধ্যমটি জানাচ্ছে, কূটনৈতিক মহলের খবর, 2 বছর আগে হাসিনা সরকারের পতনে প্রত্যক্ষভাবে অংশ নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ নিয়ে ভিন্ন অবস্থান নিতে পারে। সাবেক প্রধানমন্ত্রীর বিচার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ায় ঢাকার ভূমিকা একাধিক মার্কিন মানবাধিকার সংগঠন ও বিভিন্ন দলের সাংসদরা ট্রাম্প প্রশাসনের উপর চাপ তৈরি করেছে। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, 3 দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর একজন অবসরপ্রাপ্ত ঝানু অফিসার বাংলাদেশ গিয়েছেন। তিনিও নিজের মতো করে ঢাকার গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন। মনে করা হচ্ছে, গড়ের সফরকে কার্যকর করে তুলতেই সিআইএ এর প্রাক্তন কর্তা আগাম ঢাকা পৌঁছেছেন। বাংলাদেশের চীন ঘনিষ্ঠতাকে বরাবরই সন্দেহের চোখে দেখে এসেছে মার্কিন প্রশাসন। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানের কারণে মার্কিন প্রশাসন তারেক রহমানের সরকারের এসব পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপদজনক বলে মনে করছে। তবে নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, দ্য ওয়াল সহ ভারতের বিভিন্ন মিডিয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করছে। বিপুল অঙ্কের অর্থ দিয়ে পলাতক আওয়ামী লীগের নেতারা এসব অপকর্ম করাচ্ছে। এর পেছনে একটাই উদ্দেশ্য, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা। দুবাইয়ে গ্রেপ্তারের পর শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত 27 জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর 30 জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে আদালতের শর্ত অনুযায়ী আপাতত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। কারামুক্তির পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বেনজির আহমেদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চলমান মামলার আইনি প্রক্রিয়া সম্পর্কে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি। দুবাই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জামিনের শর্ত হিসেবে বেনজির আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের বাইরে যেতে পারবেন না। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসব শর্ত বহাল থাকবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি, দুদকের মামলার তথ্য এবং উভয় পক্ষের আইনি যুক্তি শুনানিতে উপস্থাপনের পর আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দেয়। তবে এ বিষয়ে এখনো দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। অন্যদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারাও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও দুর্নীতির একাধিক মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজির আহমেদ। পরে গত 12 জুন দুবাই পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে তার গ্রেপ্তারের বিষয়টি
আনুষ্ঠানিকভাবে অবহিত করে। বাংলাদেশ সরকারও তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করে। প্রসঙ্গত, বেনজির আহমেদের বিরুদ্ধে বর্তমানে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় দেশের বিভিন্ন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রত্যর্পণ সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এমন বৈঠক কোনোভাবেই কাম্য না। তিনি বলেন, বৈঠকটি যদি কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে দুই দেশের কোনো বিষয় নিয়ে হয়ে থাকে, তাহলে সে আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত। ২রা আগস্ট সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, তারা ভারতে বসে কথা বলতেই পারেন, তিনি তো ভারতের রাষ্ট্রদূত। এখানে এসে ভারতের হাই কমিশনারের সঙ্গে কথা বলা যদি সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে ভিন্ন বিষয়, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে তাহলে সেটি বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া উচিত। বিরোধী দলের সঙ্গেও আলোচনা হতে পারে। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকার এমন কিছু প্রক্রিয়া শুরু করেছে যা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তার অভিযোগ, গত কয়েক বছর আগে অবসর নেওয়া একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন দেখেই আমরা শঙ্কিত। আবার যদি এ ধরনের পায়তারা চলে তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই পুরো জাতির মধ্যে উদ্বেগ তৈরি হবে। পৃথিবীব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খাতে সহযোগিতা বাড়াতে চীনের নেতৃত্বে গঠিত হয়েছে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা WAICO। গত ১৬ জুলাই চীনে অনুষ্ঠিত বিশ্ব এআই সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকে সংস্থাটির ঘোষণা দেওয়া হয়। চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ে সদর দপ্তর ভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থার প্রাথমিক সদস্য হয়েছে ২৯টি দেশ। সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল সহ গ্লোবাল সাউথের বেশ কয়েকটি দেশ। বাংলাদেশ প্রাথমিকভাবে সংস্থাটির পর্যবেক্ষক হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, WAICOর লক্ষ্য হল এআই উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, বৈশ্বিক এআই উন্নয়নে উন্মুক্ত, নিরপেক্ষ ও বৈষম্যমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং এআই প্রযুক্তি নিরাপদ ও মানব কল্যাণমুখী ব্যবহারের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে সহযোগিতা করা। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারে সব দেশের মধ্যে সহযোগিতার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে তিনি বলেন, কোনো একক দেশের নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি থাকা উচিত নয়। তার ভাষায়, এআই এর উন্নয়ন কোনো একটি দেশের একক উদ্যোগ নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়া প্রয়োজন। দর্শক, এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালাবে এমন একটি শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে সৌদির মন্ত্রীকে ফোন করে সতর্ক করেছেন আরাঘচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কোনো আগ্রাসন চালায় তাহলে সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। সতর্কতা দিয়ে আরাঘচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি এ হামলায় অংশ নেয় তাহলে তাদের টার্গেট করা হবে। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। এরপর থেকেই ইরান সতর্কতা দিচ্ছে। তারা বলছে, যদি তাদের স্থাপনায় হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোরও একই রকম স্থাপনায় পাল্টা হামলা হবে। ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত একটি চুক্তি সম্পাদনের শর্তে তিনি ইরানের ওপর হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্য আমি হামলাটি বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো দেশটিকে দ্রুত একটি
চুক্তি করতে হবে। এর আগে মার্কিন গণমাধ্যম জানিয়েছিল ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানের ওপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। সম্প্রতি তেহরান উত্তেজনা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। দেশটি বলেছে ওয়াশিংটনকে সহযোগিতা করা যে কোনো আঞ্চলিক রাষ্ট্র যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে। মার্কিন সরকার এর আগে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ওই অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিলেন। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিজেদের প্রস্তুত করেছে। হামলার পর ইরান পাল্টা হামলায় ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে এমন আশঙ্কায় দেশটি সতর্কতা বাড়িয়েছে। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা টিআরটি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন তারা ইরানে এত ব্যাপক হামলা চালাবেন যে একসময় ইরান বলবে তারা আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করেছে। দেশটির সামরিক কমান্ডারদের ধারণা ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার নির্দেশ যে কোনো সময় দিতে পারেন। পত্রিকাটি আরও বলেছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান পাল্টা হামলায় ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়েও প্রস্তুতি নিচ্ছে তারা। অজ্ঞাতনামা একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অঞ্চল জুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে অঞ্চলটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে সতর্কবার্তা জারি করেছে। অঞ্চল জুড়ে থাকা দূতাবাসগুলো সম্ভাব্য অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানকে খুব কঠোরভাবে আঘাত হানার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এই হুমকির পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। ট্রাম্প বলেন আমরা তাদের উপর খুব কঠোর আঘাত হানব। এক পর্যায়ে তারা বলবে আমরা আর এটা সহ্য করতে পারছি না। তিনি আরো বলেন ইরানের ওপর তিনি আস্থা হারাচ্ছেন কারণ দেশটি কথা ভঙ্গ করে এবং মিথ্যাচার ও ভুল ব্যাখ্যা দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনসুলার অ্যাফেয়ার্স তাদের সতর্কবার্তায় বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে ও প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। পোস্টে আরো বলা হয়েছে বেশ কয়েকটি বিমান সংস্থার স্বাভাবিক সময়সূচি পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করেছে। আবার কিছু প্রতিষ্ঠান সব রুটে ফ্লাইট বাতিল করেছে। এ অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চলটি ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে অথবা পরিস্থিতির আরো অবনতি হলে সে অনুযায়ী প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চল হয়ে যে কোনো গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভ্রমণের সময় বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর সর্বশেষ তথ্যের উপর নিবিড় নজর রাখতে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসও পৃথকভাবে সতর্কতা জারি করেছে। জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সামরিক ঘাঁটিগুলোর আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম আশ্রয় কেন্দ্রের অবস্থান জেনে রাখতে বলা হয়েছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং ইরানের আচরণ অপ্রত্যাশিত হতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসও একই ধরনের সতর্কতা জারি করেছে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানি। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যারা নিরন্তরভাবে কাজ করে যাই তাদের মস্তিষ্ককে সতেজ এবং সচল রাখবার জন্যে বিশেষ সতর্কতা বা বিশেষ তদারকি করতে হয়। এখন মস্তিষ্ককে সতেজ এবং কর্মক্ষম রাখবার জন্যে চিকিৎসকরা বেশ কিছু খাবারের পরামর্শ দেন। সেই খাবারগুলো কি?
আমি ধারাবাহিকভাবে নাম বলছি: ডার্ক চকলেট, আখরোট, বাদাম, টমেটো, দুধ জাতীয় খাবার, স্যামন বা সামুদ্রিক মাছ। এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার মস্তিষ্ক সচল রাখতে সহায়তা করবে। পাশাপাশি শাক জাতীয় খাবারের মধ্যে পালং শাক অত্যন্ত কার্যকরী মস্তিষ্ককে উদ্দীপনাময় রাখতে। প্রিয় বন্ধুরা, আসুন আমরা খাদ্যাভ্যাস গড়ে তুলি এবং মস্তিষ্ককে সচল রেখে আমাদের প্রয়োজনীয় বেশি বেশি কাজ করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।